অন্ধকার পথে হাঁটতে গিয়ে পিছলে গেল বেটির পা। সামলে নেয়ার জন্য ডি আগুইলারের হাত খামছে ধরল সে। থামল লোকটা। স্প্যানিশ ভাষায় বিড়বিড় করে কিছু একটা বলল। তারপর বলল, আর কত দূর এগিয়ে দেবে আমাকে? নাকি কিছু বলতে চাও? আমি ভেবেছিলাম তুমিই হয়তো কিছু বলতে চাও আমাকে। দেখলাম দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বললে আমার বোনের সঙ্গে। আসলে বিষিয়ে উঠেছে সব কিছু। আমার মনে হয় এসবের মধ্যে না থাকাটাই ভালো তোমার জন্য বেটি। কি বিষিয়ে উঠেছে আর কি ঠিক আছে বুঝি না আমি। শুধু জানতে চাই, আমার সঙ্গে দেখা করার কথা বলে বাড়ির ভিতরে ঢুকলে, অথচ আমাকে একটা কথাও না বলে ঘণ্টাখানেক সময় কাটিয়ে দিলে মার্গারেটের সঙ্গে। কেন? যাতে কারো মনে কোনো সন্দেহ না জাগে। কিসের সন্দেহ? পিটারের ব্যাপারে কিছু খবর জানতে পেরেছিলাম, সেগুলো জানানোর দরকার ছিল তোমার বোনকে। আচ্ছা, ওরা কি একজন আরেকজনকে সত্যিই ভালোবাসে? মনে হয়। এই ব্যাপারে কেউ কিছু বলেনি আমাকে, কিন্তু অনেক কিছু খেয়াল করেছি আমি। যেমন প্রতিদিন পিটারকে চিঠি লেখে মার্গারেট, প্রতিদিন চিঠি পায় পিটারের কাছ থেকে। পেঁচার মতো ওই লোকের জন্য এত কিসের দরদ আমার বোনটার বুঝি না। বাদ দাও, ওরা কি করলো না করলো তাতে আমাদের কি? ওরা ভালো থাকুক, বিয়ের পর সুখে শান্তিতে বাস করুক। তুমি স্পেন যাওয়ার জন্য প্রস্তুত তো? জানি না। কেন? আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছি। আসলে ঠিক বিশ্বাস করতে পারছি না তোমাকে। বিশ্বাস করতে পারছি না তোমার সুন্দর সুন্দর কথা। তুমি বলেছ আমাকে বিয়ে করতে চাও, কথা দিয়েছ তা করবে। তোমার কথায় বিশ্বাস করেছি আমি। আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে একাধিকবার। এখন আমার কথা হচ্ছে, আমাদের যদি বিয়ে হবেই, তাহলে তা স্পেনে গিয়ে করতে হবে কেন? স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগেই আমাকে বিয়ে করতে অসুবিধা কি তোমার? আমি কিভাবে নিশ্চিত হব আমাকে স্পেনে নিয়ে গিয়ে বিয়ে করবে তুমি? যদি সেখানে যাওয়ার পর আমাকে ছেড়ে দাও তুমি, তাহলে কি অবস্থা হবে আমার ভেবে দেখেছ? এসব কখনই ভাবেনি ডি আগুইলার। ওর মতো লোকের এসব ভাবার দরকারও নেই। মেয়েদেরকে মানুষ মনে করে না ওর মতো লোকেরা, ভোগ্যপণ্য মনে করে। ভোগ করা শেষ হলেই মেয়েদের দাম শেষ ওর মতো মানুষদের কাছে। তুমি বেশি কথা বলো বেটি, বলল সে। এসব কথার জবাব আগেও দিয়েছি তোমাকে, তারপরও জিজ্ঞেস করছো। আমি কি বলিনি ইংল্যান্ডে তোমাকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে? আমি স্পেনের বর্তমান রাজার সৎ ভাই। আমার পদমর্যাদা এত বেশি যে এখানকার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিয়ে করা সম্ভব না তোমাকে। অথচ আমার সঙ্গে যদি স্পেনে যাও, মহিয়সী এক ইংরেজ নারী হিসেবে পরিচয় দিতে পারবো তোমাকে বিয়ে করার অনুমতি জোগাড় করতে পারবো 1 ঘন্টার মধ্যে। আর বলতে খুব খারাপ লাগছে, তারপরও বলছি, আমাকে নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তোমার মনে, আমার কাছ থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো তোমার জন্য। যে মেয়ে আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না, তাকে বিয়ে করতে চাই না আমি। এবার বলো, তুমি কি থাকতে চাও আমার সঙ্গে, নাকি চলে যেতে চাও? খুব ভালো মতোই জানো তোমাকে ছেড়ে যেতে চাই না আমি। আর তুমি যদি আমাকে ছেড়ে দাও, আবেগে বুঝে এলো বেটির কণ্ঠ, আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না আমার। তোমাকে কতখানি ভালোবাসি আমি হয়তো জানো না। তুমি যে রাস্তা দিয়ে হাঁটা চলা করো, আমি পূজা করি সে রাস্তার। তুমি যদি অন্য কোনো মেয়ের কাছেও যাও, পরে ওই মেয়েকে দেখলে ঘেন্না হতে থাকে আমার। আমি ইদানিং ঘৃণা করতে শুরু করেছি মার্গারেটকেও। অথচ আমার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করেনি সে। চোখে পানি চলে এসেছিল বেটির, মুছল। ঠিক আছে, তোমার সঙ্গে যাব স্পেনে, ঝুঁকি নেব, কারণ আমি বিশ্বাস করে নিয়েছি তুমি সৎ আর ভদ্রলোক। যে মেয়ে তোমাকে বিশ্বাস করেছে তাকে ধোঁকা দেবে না।
যদি দাও, ঈশ্বর বদলা নেবেন তোমার উপর, আমিও নেব। মনে রেখো, আমি কোনো খেলনা না। ইচ্ছা হলো খেলা করলে আমার সঙ্গে, তারপর শখ মিটে গেলে ছুঁড়ে ফেলে দিলে। ঝুঁকি নেব, কারণ তোমাকে ভালোবাসতে বাধ্য করেছ তুমি আমাকে। এখন তোমাকে ছাড়া বেঁচে থাকাটা সম্ভব না আমার পক্ষে। আমাদের হাতে সময় কম, তাই এসো আবেগের কথা বাদ দিয়ে কাজের কথা বলি। জাহাজে ওঠার আগে তোমাকে আর তোমার বোনকে আমার সঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানাবো আমি। শুধু আমাকে আমন্ত্রণ জানালে অসুবিধাটা কি? ঘুরে ফিরে এক কথা। বিরক্তি প্রকাশ পেল ডি আগুইলারের কণ্ঠে। বারবার বলছি, শুধু তোমাকে কিছু বললে সন্দেহ করবে লোকে, তবু বোঝো না। রাগ করো না। রাগ করো কেন? নিজেকে নিয়ন্ত্রণ করলো ডি আগুইলার। মুখোশ খোলার সময় হয়নি এখনো। তোমাদের দুজনকেই আমন্ত্রণ জানাবো আমি। তারপর কোনো এক বাহানায় শুধু তোমাকে তুলে নেব জাহাজে। বিশ্বাস রাখো আমার উপর, আর আমি যা বলবো সে অনুযায়ী কাজ করো। মনে রেখো, উঁচু মহলে অনেক শত্রু আছে আমাদের, যারা যদি জানতে পারে তোমার আমার প্রেমের খবর, চিরদিনের জন্য আলাদা করে দেবে আমাদেরকে। এবার বলো, আমার কথা মতো কাজ করতে রাজি আছো? আছি। তাহলে গুড নাইট প্রিয়তমা। তবুও নন্য না বেটি। ডি আগুইলার বুঝতে পারলো আরও কিছু চায় মেয়েটা। সে চাওয়া পূরণ করতে গিয়ে নিজের বিরুদ্ধে ঝুঁজতে হলো ওকে। শেষে বাধ্য হয়ে ঝুঁকলো একটুখানি, চুমো খেলো বেটির চুলে। সেই সামান্য আদর দাউ দাউ করে জ্বালিয়ে দিল মেয়েটার কামনার আগুন। দুহাতে পেঁচিয়ে ধরল সে ডি আগুইলারের ঘাড়। ওর মুখ টেনে নামালো নিজের মুখের কাছে। একের পর এক চুমো খাচ্ছে লোকটার ঠোঁটে আর গালে। শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে নিজেকে মুক্ত করলো ডি আগুইলার বেটির আলিঙ্গন থেকে। তারপর আর কিছু না বলে নেমে পড়ল রাস্তায়। দ্রুত পায়ে হাঁটা ধরল ওয়েস্টমিনিস্টারের দিকে। ঈশ্বর! কিছু দূর যাওয়ার পর বিড়বিড় করে বলল সে, ওই মেয়ে তো সাক্ষাৎ একটা আগ্নেয়গিরি। ওর কামনাতপ্ত চুমুর অনুভূতি আগামী 1 সপ্তাহ রয়ে যাবে আমার ঠোঁটে। হাত দিয়ে ঠোঁট আর গাল ডলে ডলে মুছল সে। মার্গারেটকে পাওয়ার জন্য অন্য কোনো ফোন দিয়ে আটলেই মনে হয় ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই হাতে। যা হোক, সাবধান থাকতে হবে বেটির ব্যাপারে। মেয়েটা বোকাটে, আর সে কারণেই বিপজ্জনক। যে কোনো সময় বেঁকে বসতে পারে সে। ওকে ডুবিয়ে মারলে কেমন হয়? বেটির কবল থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যেতে পারে সেটা ভাবতে লাগলো ডি আগুইলার। নয়, ফাঁদ। পরদিন সকালে ফিরে এলেন কাস্টেল। গত রাতে যা ঘটেছে তাকে বলল মার্গারেট। কিছুক্ষণ চুপ করে থাকলেন কাস্টেল, তারপর বললেন, লোকটাকে বাড়ির ভিতর ঢুকতে দিল কে? আমার ধারণা বেটি। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিলাম ওকে। সে বলল সে নাকি কল্পনাই করতে পারেনি কারো কোনো ক্ষতি করতে পারে ডি আগুইলার। ডাকো ওকে। ডেকে নিয়ে আসা হলো বেটিকে। ওর দিকে বিষ দৃষ্টিতে তাকালেন কাস্টেল। তুমি নাকি কাল রাতে দরজা খুলে দিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়েছ ডি আগুইলারকে? তাকে বাড়ির ভিতরে ঢুকতে দিয়েছি আমি, কিন্তু দরজা খুলে দিইনি। মানে? একটু বাতাস খাওয়ার জন্য ওই দরজা খুলে গোবরাটে দাঁড়িয়েছিলাম আমি। হঠাৎ করেই সেখানে হাজির হলেন সিনর ডি আগুইলার। এক কথা দু কথায় আমার মনোযোগ কেড়ে নিয়ে আচমকা ঢুকে পড়লেন বাড়ির ভিতরে। বললেন, আপনার সঙ্গে নাকি দেখা করার কথা আছে তার। আমার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম না। আপনি যে বাড়িতে ছিলেন না তা জানা ছিল না আমার। আপনি যখন বাইরে যান তখন আমি বাইরে ছিলাম, এবং আমি বাসায় ফেরার পর কেউ আমাকে বলেনি যে আপনি বাইরে গেছেন। যা হোক, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে যেহেতু বন্ধুত্বের সম্পর্ক আছে সিনিয়র ডি আগুইলারের, সেহেতু তিনি বাড়ির ভিতরে ঢুকে পড়ায় কারো কোনো ক্ষতি হবে না। দাঁত পিষলেন কাস্টেল। এর আগেও প্রমাণিত হয়েছে তুমি একজন মিথ্যুক।
আমার এবারও মনে হচ্ছে কোথাও কোনো গড়বড় আছে। নিশ্চয় তোমাকে ঘুষ দিয়েছে ওই স্প্যানিয়ার্ড লোকটা, আর সে কারণেই তুমি যদি আমার স্ত্রীর আত্মীয় না হতে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতাম তোমাকে। ফলে না খেয়ে ঘুরে বেড়াতে রাস্তায় রাস্তায়, হাড়ে হাড়ে টের পেতে নেমক হারামির শাস্তি কাকে বলে। দূর হও আমার চোখের সামনে থেকে। আর এখন থেকে কোনো অতিথি বা আগন্তুকের জন্য এই বাড়ির কোনো দরজা খুলবে না তুমি। বাড়িতে পুরুষ ভীত আর যারা আছে তারাই করবে কাজটা। সেদিন পিটারকে আরও একটা চিঠি লিখল মার্গারেট। জানালো ডি আগুইলারের হুট করে বাড়িতে ঢুকে পড়ার খবর। বলল ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে লোকটা। চিঠির একেবারে শেষে লিখল, আমার ব্যাপারে ডি আগুইলার অথবা অন্য কোনো পুরুষকে নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করো না তুমি প্রিয়তম। তুমি জানো আমার মন কার কাছে ছিল, কার কাছে আছে এবং থাকবে। দুশ্চিন্তা করতে মানা করেছে মার্গারেট। কিন্তু ওই চিঠি পেয়ে পিটারের চিন্তা আরও বেড়ে গেল। জন কাস্টেল আর মার্গারেট দুজনে এখন পরিণত হয়েছে ডি আগুইলারের শত্রুতে। লন্ডনে ফিরে যাবে কিনা ভাবল পিটার, কিন্তু চিন্তাটা বাতিল করে দিতে হলো ওকে। লন্ডনে ওর জন্য অপেক্ষা করছে হয় স্প্যানিয়ার্ডের তলোয়ার, নয়তো রাজা হেনরির ফাঁসির দড়ি। 3 দিন পর আরেকটা চিঠি পেল সে। ওটা ওর দুশ্চিন্তা দূর করলো অনেকখানি। প্রিয় পিটার, ডি আগুইলার স্পেনে চলে গেছে। বাবা নিজ চোখে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন রাষ্ট্রদূত ডি আয়ালার জাহাজের পেছন দিকে। জাহাজটার তখন থেমসের বুক চিরে এগিয়ে যাচ্ছিল সমুদ্রের দিকে। আরও বড় কথা, চলে যাওয়ার আগে ওই লোক একটা চিঠি পাঠিয়েছে আমার কাছে। সেটাতে আমাকে বিদায় জানিয়ে বলেছে ওর সঙ্গে আবার নাকি দেখা হবে আমার। বলেছে সে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আমার ছবি নিয়ে যাচ্ছে ওর মনের ভিতরে। বলেছে আমাকে নাকি পূজা করে সে, মৃত্যুর আগ পর্যন্ত করবে। যা হোক, ডি আগুইলার চলে গেছে, এখন আর ভয়ের কিছু নেই। তোমার লন্ডনে ফিরে আসার দিন গুনছি আমরা তাই। তোমার ফিরে আসার দিনও ঠিক করেছেন বাবা, 31 মে, অর্থাৎ আর সপ্তাহখানেক। বাবা আরও ঠিক করেছেন পরদিন অর্থাৎ 1 জুন বিয়ে দেবেন আমাদের দুজনের। সেটা যদি ঘটা করে দেয়া সম্ভব না হয় তবুও। আপাতত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে বিপদ কেটে গেছে, তারপরও সাবধানে থেকো। তোমারই মার্গারেট। এই চিঠি পড়ে যার পর নাই খুশি হলো পিটার। কয়েকবার চুমো খেলো চিঠি তাতে। নিজেকে ইংল্যান্ডের সবচেয়ে সুখী লোক বলে মনে হচ্ছে ওর। খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে মার্গারেটের, কারণ বিয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে ওকে। বিয়ের দিন কোন জামাটা পরবে, কোন কোন গহনা পরবে, এগুলো সব নিজেই ঠিক করছে সে। ওর বাবা সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের পরপরই ওকে পাঠিয়ে দেবেন এসেক্সের ডেডহামে। তারপর লন্ডনের পাট চুকিয়ে নিজেও রওনা দেবেন পিটারদের সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে। পিটার খবর পাঠিয়েছে কয়েকটা ঘর মেরামত করিয়ে নিয়েছে সে, ফলে গরমকালটা কাটিয়ে দেয়া যাবে। শীত আসার আগেই মেরামতের কাজ পুরো শেষ করে ফেলতে পারবে বলে আশা করছে সে। তখন বাড়িটা এখনকার মতো পুরনো দেখাবে না। ক্যাস্টেল নিজেও ভীষণ ব্যস্ত। মার্গারেট থেকে মাল নামানোর কাজ শেষ হয়েছে। ওটাতে নতুন মাল বোঝাই করার কাজও প্রায় শেষ পর্যায়ে। জাহাজটা স্পেনে ঠিকমতো পাঠাতে পারলে সব রকমের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। তখন বাকি থাকবে শুধু তার গুদাম আর সেগুলোর ভিতরে রাখা মাল হস্তান্তরের কাজ। ইদানিং বেশিরভাগ সময়ই তাকে থাকতে হচ্ছে গেই ভসেন্ডে, যে জাহাজ ঘাটায় নোঙর করে আছে মার্গারেট। শীতকালীন কোনো ঝড় শেষ হয়ে যাওয়ার পর আকাশ যেরকম উজ্জ্বল আর পরিষ্কার হয়ে যায়, ইদানিং সেরকম অবস্থা হয়েছে মার্গারেটের মনের। বসন্তের মিষ্টি দিনগুলোর মতো ফুরফুরে হয়ে গেছে ওর মেজাজ। বিয়ের প্রস্তুতি নিতে এতই ব্যস্ত সে যে
বেটির দিকে ঠিকমতো তাকানোর সময়ও নেই ওর। যদি তাকাতো তাহলে দেখতে পেত উদ্বেগ আর কোনো এক মানসিক যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে মেয়েটাকে। ওকে দেখলে মনে হয় কোনো একটা গুরুত্বপূর্ণ খবরের জন্য অপেক্ষা করছে সে, কিন্তু খবরটা আসছে না। ফলে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ওর। অবদমিত ক্রোধ আর হতাশার সঙ্গে লড়াই করে চলেছে সে নিরন্তর। এসবের কোনো কিছুই ধরা পড়ল না সুখ চিন্তায় বিভোর মার্গারেটের চোখে। সে শুধু দিন গুনছে কবে দেখা হবে পিটারের সঙ্গে, কবে স্ত্রী হিসেবে ধরা দেবে ওর বাহু বাঁধনে। আজ 31 মে। আজ পিটারের ফিরে আসার কথা। প্রস্তুতির কাজ শেষ। নতুন জামা বানানো হয়েছে পিটারের জন্য। সবচেয়ে কাছের গির্জাটা সাজানো হয়েছে ফুল দিয়ে। বাড়িতে যে কজন পুরুষ ভৃত আছে তাদের প্রায় সবাইকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লেন কাস্টেল গ্রেইভসেন্ডে যাবেন। আগামীকাল ভোরে স্পেনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা মার্গারেটের, অথচ এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। যাওয়া সবাই বলে গেলেন রাত নামার আগেই ফিরে আসার চেষ্টা করবেন, তখন দেখা হবে পিটারের সঙ্গে। আজ সকালে যদি ডেডহ্যাম থেকে রওনা দেয় পিটার, সন্ধ্যা ঘনাবার আগে পৌঁছতে পারবে না লন্ডনে। বিকেল 4টার দিকে নিজের ঘরে গিয়ে ঢুকলো মার্গারেট। নতুন কাপড় পরবে যাতে ওকে দেখলে মুগ্ধ হয়ে যায় পিটার। বেটি আসেনি মার্গারেটের সঙ্গে, ওর নাকি কি কাজ আছে। আসলে বেটির মন খুব খারাপ। এতদিনে সে বুঝে গেছে প্রতারণা করা হয়েছে ওর সঙ্গে। ওই স্প্যানিশ সিনর দেখতে শুনতে যত ভালোই হোক না কেন, সে আসলে একটা প্রতারক। মিষ্টি কথায় ভুলিয়েছিল সে বেটিকে, জোর করে ভালোবাসা আদায় করেছিল মেয়েটার কাছ থেকে। যা পাওয়ার ছিল ওর তা পেয়ে যাওয়ার পর চুপিসারে কেটে পড়েছে। এমনকি একটা কথাও বলে যায়নি বেটিকে। জন কাস্টেলের মতো বেটিও দাঁড়িয়ে থাকতে দেখেছে লোকটাকে চলন্ত একটা জাহাজে ডেকে, অথচ ওই জাহাজে ওই লোকের সহযাত্রী হওয়ার কথা ছিল মেয়েটার। পাষাণ হৃদয় মানুষের মতো একটা কাজ করেছে সুদর্শন ওই লোক। প্রমাণ করে দিয়েছে ওর চেহারা যত সুন্দরী হোক, কথা যত মিষ্টিই হোক, কিন্তু আসলে কতখানি নিষ্ঠুর সে। বেটি বুঝতে পারছে ওই লোকের সঙ্গে ভালোবাসাবাসির ব্যাপারটা জানাজানি হলে লোক লজ্জার কারণে আত্মহত্যা করতে হবে ওকে। তাই দুঃখ ভুলে থাকার জন্য মার্গারেটকে যতখানি সম্ভব সাহায্য করছে সে। নিজে যেহেতু প্রেমে ঠকেছে, সেহেতু কাছের কাউকে সুখী হতে দেখে খুশি হওয়ার অভিনয় করছে। কিন্তু যখনই একা হচ্ছে তখনই কি করলাম ভেবে ভুগছে অনুশোচনায়। দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে বারবার। জামার হাতায় বারবার মুছছে ভেজা চোখ। হলরুমে একা বসে কাঁদছিল সে। এমন সময় ঘরের দোরগোড়ায় দেখা গেল একজন ভৃতকে। যত দ্রুত সম্ভব নিজেকে সামলে নেয়ার চেষ্টা করলো বেটি। ওই লোককে ঠিকমতো চেনে না সে, শুধু জানে লোকটা নতুন এসেছে। আগামীকাল বিয়ের অনুষ্ঠানে সাহায্য করার জন্য ওই লোকের মতো আরও কয়েকজনকে ভাড়া করে নিয়ে এসেছেন কাস্টেল। বেটিকে বাউ করলো লোকটা। একজন নাবিক দাঁড়িয়ে আছেন বাইরে, কথা বলতে চান। মনিব বাইরে গেছেন, মিস্ট্রেস মার্গারেট আছেন তার ঘরে। তাই ভাবলাম লোকটাকে ভিতরে আসতে দাও। খেকিয়ে উঠল বেটি। বাইরে গিয়ে ওই লোকের সঙ্গে কথা বলার মতো ইচ্ছা বা সময় কোনোটাই নেই আমার। হলরুমে নাবিককে নিয়ে এলো ওই ভৃত। বসার জায়গা দেখিয়ে দিয়ে বিদায় নিল। নাবিকের চামড়া রোদে পোড়া, কালো দুই চোখে কেমন অদ্ভুত এক দৃষ্টি। মনের কোনো ভাব গোপন করার চেষ্টা করছে যেন। সে সম্ভবত স্প্যানিয়ার্ড। কে আপনি? জিজ্ঞেস করলো বেটি। কি চান? আমি মার্গারেট নামের জাহাজে কাঠমিস্ত্রির কাজ করি। এখানে কি চাও? তোমার কিছু বলার থাকলে মাস্টার কাস্টেলকে। তিনি আসলে একটা দুর্ঘটনার শিকার হয়েছেন। ওই খবর দেওয়ার জন্যই এসেছি আমি। তিনিই পাঠিয়েছেন আমাকে। বলেছেন তার মেয়ে মিস্ট্রেস মার্গারেট যাতে এখনই রওনা দেন, গিয়ে দেখা করেন তার সঙ্গে। কিসের দুর্ঘটনা? ঘাবড়ে গেছে বেটি। জাহাজে মাল ওঠানোর কাজ তদারক করছিলেন তিনি। তখন পিছলে পড়ে গেছেন জেটিতে। পিঠে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ডান হাতটা ভেঙে গেছে। খবরটা জানিয়ে চিঠি লিখতে পারতেন তিনি।
কিন্তু হাত ভাঙা বলে কলম পর্যন্ত ধরতে পারছেন না। ব্যথায় কাতরাচ্ছেন একটু পরপর। তিনি পড়ে যাওয়ার পর আমরা অনেকে মিলে ধরাধরি করে তুলি, তাকে নিরাপদ এক জায়গায় নিয়ে যাই। তারপর খবর পাঠাই একজন ডাক্তারের কাছে। তিনি এসে মাস্টার কাস্টেলকে ভালো মতো দেখেন। তারপর বলেন, গুরুতর আহত হলেও বড় কোনো ক্ষতি হয়নি। এখন তার দরকার একটানা বিশ্রাম আর নিবিড় শুশ্রূষা। মিস্টেস মার্গারেটকে খবর দিতে বলেন যত জলদি সম্ভব। আপনি কি মিস্টেস মার্গারেট? না, বলল বেটি। তবে এখনই যাচ্ছি আমি, গিয়ে খবর দিয়ে আনি ওকে। আপনি এখানেই থাকুন। ঠিক আছে, কিন্তু আপনি কি মিস্টেস বেটি ডিন? আপনার জন্য একটা খবর আছে আমার কাছে। হ্যাঁ, আমিই বেটি। কি খবর? এই যে, বলে জামার ভিতর থেকে একটা চিঠি বের করে বেটির দিকে বাড়িয়ে ধরল লোকটা। চিঠিটা নিল বেটি। সন্দিহান হয়ে পড়েছে। এটা কে দিয়েছে আপনাকে? তার নাম বলতে পারবো না, তবে তাকে দেখে এবং তার কথা শুনে তাকে একজন স্প্যানিশ সিনিয়র এবং উদারচেতা মানুষ বলে মনে হয়েছে আমার। মাস্টার কাস্টেলের দুর্ঘটনার খবর শুনেছেন তিনি। জানতে পেরেছিলেন আমি আসছি এখানে, তাই আমার হাতে ওই চিঠি আর একটা স্বর্ণমুদ্রা দিয়ে বলেছেন চিঠিটা যাতে আপনাকে দিই এবং এই ব্যাপারে অন্য কাউকে কিছু না বলি। বেটির বুকের ভিতরে হাতুড়ির বাড়ি পড়তে শুরু হয়েছে। সে বুঝতে পারছে কে পাঠিয়েছে এই চিঠি। উত্তেজনা গোপন করার জন্য যেন বিরক্ত হয়েছে এমন ভঙ্গিতে বলল, আজকাল এত বেহায়া হয়েছে লোকজন, কথা নেই বার্তা নেই, চিঠি পাঠিয়ে দিয়ে বসে থাকে। সরাসরি বাসায় এসে মাস্টার কাস্টেলের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বললেই হয়। আপনি বসুন, আমি ডেকে আনি মার্গারেটকে। হলরুমের বাইরে আসা মাত্র দেয়ালের আড়ালে দাঁড়িয়ে পড়ল বেটি। সিলমোহর ভেঙে পড়তে শুরু করলো চিঠিটা। প্রিয়তমা, তুমি নিশ্চয় আমাকে বিশ্বাসঘাতক ভেবেছিলে। নিশ্চয়ই ভেবেছিলে তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছি আমি। আসলে যদি সেরকম কিছু ভেবে থাকো তাহলে জেনে রাখো, যা করেছি আমি পরিস্থিতির চাপে করতে বাধ্য হয়েছি। আমি জানতাম নজর রাখা হয়েছে তোমার উপর। আমার কাছে একা চলে আসাটা সম্ভব না তোমার পক্ষে, কিন্তু এখন আমার মনে হচ্ছে প্রেমের দেবী নতুন একটা সুযোগ দিতে যাচ্ছেন আমাদেরকে। তোমার বোন তার বাবার সঙ্গে দেখা করার জন্য আসবে, সঙ্গে করে নিয়ে আসবে তোমাকে। যতদূর শুনেছি তোমার বোনের বাবার অবস্থা ভালো না। তার নিজের জাহাজেই নাকি শুয়ে রাখা হয়েছে তাকে। যা হোক, তোমার বোন যখন তার বাবার সঙ্গে ওই জাহাজে থাকবে, যে কোনো সুযোগে তোমাকে চুরি করব আমি, তারপর বিয়ে করব তোমাকে এবং প্রথম সুযোগেই পাড়ি জমাবো ভিনদেশে। সেটা আজ রাতেও হতে পারে, আবার আগামীকালও হতে পারে। আমি ফিরে এলাম কি করে তা হয়তো একটা রহস্য মনে হচ্ছে তোমার কাছে। থাক, ওটা রহস্য হয়েই থাক। এত কথা লেখার মতো সময় নেই এখন। শুধু জেনে রাখো, আমার পক্ষ থেকে সব ব্যবস্থা করা হয়ে গেছে। এমনকি আমাদের বিয়ে পড়ানোর জন্য জোগাড় করে রেখেছি একজন যাজকও। এখন শুধু অপেক্ষা করছি তোমার জন্য। যেভাবেই হোক সিনিয়র কাস্টলকে দেখতে আসতে রাজি করাও তোমার বোনকে, আর ওর সঙ্গে জুটে যাও তুমি। বাকি কাজ সারার দায়িত্ব আমার। মনে রেখো, কেউ একজন সত্যিকারের ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে তোমার জন্য। তোমারই D.A। খুশিতে আপ্লুত হয়ে গেছে বেটি। অতিরিক্ত উচ্ছ্বাসে পাণ্ডুর হয়ে গেছে ওর চেহারা। মাথা ঘোরাচ্ছে, ওর মনে হচ্ছে পড়ে যাবে সে। হঠাৎ একটা চিন্তা খেলে গেল ওর মাথায়। এই চিঠি কোনো চালাকি না তো? না, হাতের লেখাটা ভালো মতো দেখলো আবার। নিজের হাতের লেখা চিনতে ভুল হতে পারে ওর, কিন্তু এই লেখা চিনতে ভুল হবে না কখনো। কোনো সন্দেহ নেই আগুইলারই লিখেছে এই চিঠি, এবং বাটপারি কোনো বুদ্ধি নেই লোকটার মনে। যদি থাকতো তাহলে ফিরে আসতো না এভাবে। সুযোগ পাওয়া মাত্র চিঠি লিখে পাঠাতো না। কথা দিয়েছিল বিয়ে করবে সে বেটিকে। কথা দিয়েছিল স্পেনের রানী বানাতে না পারুক মহিয়সী কোনো নারী বানাবে মেয়েটাকে। অঙ্গীকার পালন করার জন্য চলে এসেছে। কাজেই এখন আর দ্বিধা করার কিছু নেই বেটির। যদি তা করে আগুইলারকে চিরতরে হারাতে হবে, এবং তা কখনো চায় না বেটি। আগুইলারকে পাওয়ার জন্য পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি আছে সে।
সিদ্ধান্ত নিতে দেরি হলো না মেয়েটার। বোকাদের বুদ্ধির ঘাটতি থাকে, কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে ঝাঁপিয়ে পড়ার সাহসের অভাব থাকে না। চিঠিটা জামার বুকের কাছে লুকিয়ে রাখলো বেটি। এক দৌড়ে গিয়ে হাজির হলো মার্গারেটের ঘরে। কি ঘটেছে জানালো, কিন্তু চিঠির ব্যাপারে একটা কথাও উচ্চারণ করল না। দুর্ঘটনার খবর শুনে সাদা হয়ে গেল মার্গারেটের চেহারা, কিন্তু নিজেকে সামলে নিল সে। বলল, চলো গিয়ে কথা বলি ওই নাবিকের সঙ্গে। বেটিকে যা বলেছে মার্গারেটকেও একই কথা বলল নাবিক লোকটা। বলল, মার্গারেটের নাম ধরে নাকি বারবার ডাকছেন কাস্টেল, দেখা করতে চাইছেন মেয়ের সঙ্গে। অদ্ভুত কোনো ভয় আর দ্বিধা পেয়ে বসেছে মার্গারেটকে। বুঝতে পারছে না কি করবে। কেন ভয় লাগছে ওর বুঝতে পারছে না। তাও তাকালো বেটির দিকে। ঘন্টা 2-1-এর মধ্যে এখানে চলে আসবে পিটার। ওর জন্য অপেক্ষা করাটাই কি ভালো হবে না? ওহ মার্গারেট, আক্ষেপ ঝরল বেটির কণ্ঠে। ততক্ষণে যদি কিছু হয়ে যায় তোমার বাবার? ডাক্তার বলেছেন জীবনের কোনো ঝুঁকি নেই তার, কিন্তু কে না জানে ডাক্তাররা সবসময় সাহস দেওয়ার জন্য অনেক কমিয়ে কথা বলে। আমার বিশ্বাস গুরুতর কিছু হয়েছে মাস্টার কাস্টেলের, আর সেটা যদি প্রাণঘাতী কোনো সমস্যায় পরিণত হয় সারা জীবনের জন্য নিজেকে ক্ষমা করতে পারবে না তুমি। সারা জীবনের জন্য দগদগে একটা ক্ষত বয়ে বেড়াতে হবে তোমাকে নিজের বুকের ভিতরে। কাজেই আমার মনে হয় পিটারের জন্য অপেক্ষা না করে এখনই রওনা দেওয়া উচিত আমাদের। অথবা তুমি যদি যেতে না চাও আমার একা যাওয়া উচিত। তবুও সিদ্ধান্তহীনতায় ভুগছে মার্গারেট। নাবিক লোকটা বলল, লেডি মার্গারেট, আপনি যদি যেতে চান আমি পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে পারি। একটা নৌকা নিয়ে এসেছি আমি, সেটা যেখানে আছে সে পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাব আপনাদেরকে। তারপর জাহাজ পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেওয়ার কাজটা করতে পারবে মাঝি। আর যদি যেতে না চাই তাহলে চলে যাই আমি, আমার তাড়া আছে। আজ রাতে চাঁদ ওঠা মাত্র রওনা দেবে জাহাজটা। আপাতত জাহাজেই আছেন আপনার বাবা। আপনি গেলে তাকে হয়তো ধরাধরি করে কাছের কোনো গুদামে নিয়ে যাওয়া হবে। যদি না যান আমার সঙ্গে, আগামীকাল জাহাজ ঘাটায় গিয়ে আপনার বাবাকে খুঁজে বের করতে হবে আপনাকেই। ক্যাপ খুলে রেখেছিল সে, সেটা তুলে নিল। ভাবখানা এমন, এখনই চলে যাবে। আপনার সঙ্গে যাব আমি, বলল মার্গারেট। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সহসা। বেটি, দুটো ঘোড়া প্রস্তুত করতে বলো আমাদের জন্য। একটা ঘোড়ায় চড়বে সহিস, অন্যটাতে পিলিয়ন লাগিয়ে দিতে বলো যাতে আমার পেছনে বসতে পারো তুমি। নাবিক লোকটার দিকে তাকালো। আপনি ঘোড়া নিয়ে এসেছেন না? মাথা ঝাঁকালো লোকটা। তারপর বেটির পেছন পেছন গেল আস্তবলের দিকে। এক ছুটে নিজের ঘরে গিয়ে হাজির হলো মার্গারেট। কাগজ কলম নিয়ে বসে গেল। যা ঘটেছে এবং যা করতে যাচ্ছে সে ব্যাপারে দ্রুত একটা চিঠি লিখে ফেলল পিটারকে। চিঠিতে বলল পিটার যাতে বাড়িতে পৌঁছানো মাত্র রওনা দেয় জাহাজ ঘাটার উদ্দেশ্যে। ততক্ষণে যদি রওনা হয়ে যায় জাহাজটা, তাহলে যাতে আশেপাশের গুদামগুলোই খোঁজ করে দেখে কোথায় রাখা হয়েছে জন কাস্টেলকে। সবশেষে লিখল, একটা মেয়ে আর সম্পূর্ণ অপরিচিত এক লোকের সঙ্গে এভাবে এত দূরে যেতে একটু ইচ্ছা করছে না আমার। তারপরও বাধ্য হয়ে করছি কাজটা। বাবার জন্য প্রচণ্ড উৎকণ্ঠা কাজ করছে আমার মনে। প্রিয়তম, তোমার পক্ষে যত জলদি সম্ভব পিছু নেও আমার। লেখা শেষ করে যে লোক ওই নাবিককে ঢুকতে দিয়েছে বাড়ির ভিতরে, তাকে ডাকলো মার্গারেট। তার হাতে দিল চিঠিটা। কি করতে হবে বুঝিয়ে বলল। কথা মতো কাজ করবে বলল লোকটা। নিজের আর বেটির জন্য হুডওয়ালা দুটো মামুলি কালো আলখাল্লা বের করলো মার্গারেট। সে চায় না যাত্রার সময় ওদের চেহারা দেখুক কেউ। ঘোড়া চলে এসেছে। দেরি না করে সওয়ার হলো মার্গারেট আর বেটি। ইতোমধ্যে নিজের ঘোড়ায় চড়েছে নাবিক লোকটাও। রওনা হলো ওরা তিনজন। লন্ডন ছাড়িয়ে আসতে বেশি সময় লাগলো না। নদীর উত্তর তীরের দিকে গেছে যে রাস্তা, ওটা ধরে এগোচ্ছে ওরা। নাবিক লোকটা ব্রিজের দিকে নিয়ে যায়নি মার্গারেট আর বেটিকে। বলেছে জাহাজ নাকি মাঝ নদীতে আছে।
আর যে নৌকায় করে এসেছে সেটা অপেক্ষা করছে টিলবাড়ির ঘাটে। টিলবাড়ির ঘাট হলমন থেকে মাইল 20 দূরে। সেখানে পৌঁছানোর অনেক আগেই রাত হয়ে গেল। সারাটা পথ খারাপ। ঘাটের কাছাকাছি যখন পৌঁছালো ঘোড়াগুলো, তখন ক্লান্তির শেষ সীমায় চলে গেছে ওগুলো। এক জায়গায় থামলো নাবিক লোকটা। এদিক ওদিক তাকালো মার্গারেট। নদীর কিনারাতেই আছে ওরা, তবে আশেপাশে কোথাও কোনো বাড়িঘরও নেই। এসে গেছি বলে ঘোড়ার পিঠ থেকে নামলো নাবিক লোকটা। স্যাডল ধরিয়ে দিল সহিসের হাতে। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে উঁচু গলায় কাকে যেন বলল। মার্গারেট নামের জাহাজ থেকে যে নৌকা এসেছে সেটা কি জায়গা মতো আছে? হ্যাঁ আছে, উঁচু গলায় জবাব দিল কে যেন। নৌকায় যে বা যারা আছে তাদের সঙ্গে মিনিটখানেক কথা বলল নাবিক। কি বলল ওরা তা ঠিকমতো শোনা গেল না। কিছুক্ষণ পর ফিরে এলো নাবিক। ঘোড়া থেকে নামুন আপনারা। শুনলাম মাস্টার কাস্টেলের অবস্থা নাকি ভালো না। বারবার দেখা করতে চাইছেন তিনি মিস্ট্রেস মার্গারেটের সঙ্গে। তাকালো সহিসের দিকে। এখান থেকে কিছুটা দূরে একটা সরাইখানা আছে। ঘোড়াগুলো সেখানে নিয়ে যাও তুমি। মিস্ট্রেস বেটিও যাক তোমার সঙ্গে। নৌকাটা ছোট, একসঙ্গে এত লোকের জায়গা হবে না। মিস্ট্রেস মার্গারেটকে জাহাজে পৌঁছে দিয়ে ফিরে আসব আমি। তখন তোমাকে আর মিস্ট্রেস বেটিকে নিয়ে যাব। উৎকণ্ঠায় ভালো লাগছে না মার্গারেটের। তারপরও বেঁকে বসলো সে। বেটিকে ছাড়া এক পাও নড়ব না আমি। বিড়বিড় করে কি যেন বলল নাবিক, কিন্তু আর কিছু না বলে এগিয়ে গেল কাঠের পাটাতনের দিকে। সেটা পেরিয়ে পা রাখলো কাঠের সিঁড়িতে। ওর পেছন পেছন যাচ্ছে মার্গারেট আর বেটি। আকাশে চাঁদ নেই। গুটি কয়েক তারার আলোয় যেন আরও ঘন হয়েছে আলকাতরার মতো অন্ধকার। ভাসন্ত একটা নৌকার কাঠামো কোনো রকমে ঠাউর করা যায়। নৌকায় উঠে পড়ল ওরা তিনজন। নৌকার পেছন দিকে পাশাপাশি বসলো মার্গারেট আর বেটি। মাঝির সঙ্গে গিয়ে বসলো নাবিক লোকটা। নৌকা ছেড়ে দেওয়া হলো। দ্রুত দাঁড় বাওয়ার কারণে তত্তর করে এগিয়ে চলেছে ওটা। আরও লোক আছে নৌকায়। তাদের সবাই মার্গারেট আর বেটির অপরিচিত। একজন একটা লণ্ঠন জ্বালিয়ে সেটা বেঁধে দিল নৌকার সামনের দিকের আলগা একটা কাঠের সঙ্গে। ওটার আলো দেখতে পেয়েই সম্ভবত নদীর বুকে অনেক দূরে তারার মতো জ্বলে উঠল আরেকটা আলো। বোঝা গেল সে আলোর দিকেই এগিয়ে চলেছে মার্গারেটদের নৌকা। লণ্ঠন জ্বালানো হয়েছে, তারপরও অন্ধকার তেমন কাটেনি। যারা দাঁড় বাইছে তাদের চেহারা ঠিকমতো দেখতে পাচ্ছে না মার্গারেট। জানতে চাইল, বাবার এখন কি অবস্থা? নাবিক লোকটা বলল, যারা দাঁড় টানছে দয়া করে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে বিরক্ত করবেন না তাদেরকে। জোয়ার এসেছে নদীতে, শক্তিশালী স্রোত বইছে। ওরা যদি মনোযোগ দিয়ে কাজ করতে না পারে স্রোতের ধাক্কায় উল্টে যেতে পারে আমাদের নৌকা। চুপ হয়ে গেল মার্গারেট। ভয় আর সন্দেহ পেয়ে বসেছে ওকে। দেখছে দূরের ওই তারার মতো আলোটা বড় হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ ওদিকে একটানা এগিয়ে চলেছে ওরা। একসময় আলোটার ঠিক নিচে হাজির হলো নৌকাটা। এদিক ওদিক তাকালো মার্গারেট। এই জাহাজের নামে কি মার্গারেট? হ্যাঁ, বলল নাবিক লোকটা। বলে উপরের দিকে তাকিয়ে হাঁক ছাড়ল লোকটা। এই, তোমরা কেউ গিয়ে মাস্টার কাস্টেলকে বলো তার সঙ্গে দেখা করার জন্য এসেছেন মিস্ট্রেস মার্গারেট। জাহাজের ডেক থেকে দড়ির একটা মই ছুঁড়ে দেয়া হলো নিচের দিকে। সেটা ধরল নাবিক। বেয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। ওর কায়দায় ওর পিছু নিল বেটি। সবার শেষে আছে মার্গারেট। জাহাজের ডেকে উঠে কোথায় যেন উধাও হয়ে গেল নাবিক লোকটা। কিছুক্ষণ পর ডেকে উঠে এলো বেটি, হাঁপাচ্ছে। শুনতে পেল কারা যেন স্প্যানিশ ভাষায় চাপা গলায় কথা বলছে। বোকা কোথাকার, বলল কে যেন। ওদের দুজনকেই নিয়ে আসতে বলেছিল কে? জবাবে কি যেন বলা হলো, ঠিকমতো শুনতে পেল না বেটি। ব্যাপার কি ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকালো সে। দেখতে পেল দড়ির মই বেয়ে উঠে আসতে কষ্ট হচ্ছে মার্গারেটের। জাহাজের রেলিং থেকে ঝুঁকে পড়ল বেটি। মার্গারেটকে সাহায্য করার উদ্দেশ্যে একটা হাত বাড়িয়ে দিল নিচের দিকে। ওর হাতটা ধরল মার্গারেট। রেলিং টপকে উঠে এলো ডেকে। মাস্তলের পাদদেশে গিয়ে দাঁড়ালো ওরা দুজনে।
নাবিক লোকটা ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে। আমার বাবার কাছে নিয়ে যান আমাকে, বলল মার্গারেট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিস্টেস, হড়বড় করে বলল লোকটা। এই দিকে আসুন, তবে একলা যেতে হবে আপনাকে। কেন? তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো মার্গারেট। কারণ আপনাদের দুজনকে একসঙ্গে দেখলে ঘাবড়ে যেতে পারেন আপনার বাবা, তখন ক্ষতি হতে পারে তার। না, আবারও তীক্ষ্ণ গলায় বলল মার্গারেট। বেটি যাবে আমার সঙ্গে। হাত বাড়িয়ে বেটির একটা হাত ধরল সে শক্ত করে। কি আর করা, ভঙ্গিতে কাজ ঝাঁকালো নাবিক। আগে বাড়ল মার্গারেট আর বেটিও। মার্গারেট খেয়াল করলো খুব তাড়াহুড়ো করে পাল তুলে দিচ্ছে কয়েকজন নাবিক। হেরে গলায় বুনোগান জুড়ে দিয়েছে অন্য কয়েকজন। কপিকল ঘোরানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। মার্গারেট আর বেটিকে একটা কেবিনে নিয়ে গেল নাবিক লোকটা। ওদেরকে ওই ঘরে রেখে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় আটকে দিয়ে গেল দরজাটা। মার্গারেটের বুকের ভিতরে হাতুড়ির বাড়ি পড়ছে। কেবিনের ভিতরে এক কোনায় একটা টেবিল দেখা যাচ্ছে। ওটার একধারে বসে আছে একজন লোক। জ্বলন্ত একটা লণ্ঠন ঝুলছে লোকটার মাথার উপর। মার্গারেটদের দিকে এতক্ষণ উল্টো ঘুরে ছিল সে। ঘুরল এবার, বসে থাকা অবস্থাতেই বাউ করল। ডি আগুইলার। থতমত খেয়ে গেছে বেটিও। ডি আগুইলারের সঙ্গে দেখা করার জন্য আকুলি বিকুলি করছিল ওর মন, কিন্তু কল্পনা করতে পারেনি এখানে এবং এভাবে দেখা হয়ে যাবে। তারপরও খুশিতে দম বন্ধ হয়ে আসতে চাইছে বোকাটে মেয়েটার। বুঝতে পারছে না কত বড় ভুল করে ফেলেছে। বুঝতে পারছে না এখন কি বলে মার্গারেটকে ফেরত পাঠাবে ওর প্রেমিক, এবং পাদ্রিকে দিয়ে কিভাবে বিয়ে পড়াবে এই জাহাজে। এদিক ওদিক তাকাচ্ছে মেয়েটা। পাদ্রিকে দেখা যাচ্ছে না কেবিনের কোথাও, বরং আরেকটা দরজা দেখা যাচ্ছে কেবিনে। বেটি অনুমান করলো পাশে আরেকটা ঘর আছে, আর সেখানেই অপেক্ষা করিয়ে রাখা হয়েছে পাদ্রিকে। ডি আগুইলারকে দেখে আটকে উঠেছিল মার্গারেট, কিন্তু সাহস হারায়নি। সে খুব সাহসী মেয়ে না, তবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে পারে সাধারণত। নিচু কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, আপনি এখানে কি করছেন? আমার বাবা কোথায়? সিনোরা। ডি আগুইলার যেন বিনয়ের অবতার। এই জাহাজের নাম সান অ্যান্টিনিও। এটা আমার জাহাজ, কাজে এখানে যা খুশি তাই করতে পারি আমি আর সিনর কাস্টেল। তিনি হয়তো তার জাহাজ মার্গারেটে আছেন, অথবা হয়তো এতক্ষণে ফিরে গেছেন হলবর্নের বাড়িতে। কথাটা শোনামাত্র পিছাতে শুরু করলো মার্গারেট, কিন্তু বেশি দূর যেতে পারল না সে। বন্ধ দরজায় একসময় ঠেকে গেল ওর পিঠ। ঘুরল সে, হাতল ধরে মোচড় দিল কয়েকবার, কিন্তু খুলল না দরজাটা। বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়েছে। অতি আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করো না, মার্গারেটকে বলছে ডি আগুইলার। বদলে গেছে ওর সম্ভাষণ, যাতে তোমাকে বোকা বলতে বাধ্য হই আমি। অনুরোধ করছি, গালমন্দ করো না আমাকে, অথবা কটু কথা বলো না, হয়তো রেগে যাব। যা ঘটেছে বলা ভালো, যা ঘটিয়েছি আমি সে ব্যাপারে সব বলছি, চুপচাপ শুনতে থাকো। তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো বেটির দিকে। ব্যাঙের হাসি ফুটল ওর ঠোঁটের কোণায়। তারপর আবার তাকালো মার্গারেটের দিকে। প্রথম কথা, তোমার বাবাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। কোনো দুর্ঘটনা ঘটেনি তার। তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। তার দুর্ঘটনা কবলিত হওয়ার যে বানোয়াট খবর পাঠিয়েছি আমি তোমার কাছে, সেটা শুনে যদি মনে চোট পেয়ে থাকো তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানো নিশ্চয় প্রেম ও যুদ্ধে সব জায়েজ, এমনকি যে কোনো রকমের ছল চাতুরিও অথবা ফাঁদও। কথা শেষ না করে থেমে গেল, কারণ ওর মনে পড়ে গেছে বেটিও আছে কেবিনের ভিতরে। অবদমিত ক্রোধে ভয়ঙ্কর হয়ে উঠেছে মার্গারেটের চেহারা। প্রতিশোধের দেবী মেডুসার মতো দেখাচ্ছে ওকে এখন। ঢোক গিলতে বাধ্য হলো ডি আগুইলার। রক্ত হিম করা একটা অনুভূতি টের পাচ্ছে এখন। ফাঁদ, বিড়বিড় করছে মার্গারেট, ছল চাতুরি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডি আগুইলারের দিকে। দুই চোখ যেন জ্বলছে ভাটার মতো। দেখো তাহলে তোমার প্রতারণার জবাবে কি করি আমি। বলতে বলতে জামার ভিতর থেকে একটানে বের করলো একটা খঞ্জর। এক লাফে আগে বাড়ল ডি আগুইলারের দিকে। নড়তে ভুলে গেছে ডি আগুইলার।
মার্গারেটের চোখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে যেন। ওর বুকের ভিতরে খঞ্জরটা আমূল গেঁথে দিল মার্গারেট কিন্তু পারল না। চোখের সামনে নিজের প্রেমিক এবং হবু বরকে মরতে দিতে পারে না বেটি। লাফিয়ে আগে বেড়েছে সেও। শক্তিশালী হাতে জড়িয়ে ধরল মার্গারেটকে। সবলে টানছে মেয়েটাকে পেছনের দিকে। চিৎকার করে বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমাকে চায় ডি আগুইলার, তোমাকে না। আমাকে পাওয়ার জন্য এই প্রতারণা করেছে সে। আমিও ভালোবাসি ওকে। অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক চলছে আমাদের দুজনের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে ওর সঙ্গে বিয়ে হবে আমার। তারপর তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে সে। ছাড়ো আমাকে, চেঁচালো মার্গারেটও। এমন কিছু একটা ছিল ওর চিৎকারে যে ওকে ছেড়ে দিতে বাধ্য হলো বেটি। খঞ্জর হাতে দাঁড়িয়ে আছে বেটি। চোখে এর আগুন নেভেনি। ডি আগুইলারকে বলল, আমার বোন এসব কি বলছে? সেটা তোমার বোনকেই জিজ্ঞেস করো। বেটির দিকে তাকালো মার্গারেট। ঢোক গিলল বেটি। পরিস্থিতির গুরুত্ব যেন বুঝতে পারছে হঠাৎ করেই। স্বীকার করে নেয়ার কায়দায় বলল, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। আজ এই চিঠি আমাকে পাঠিয়েছে সে। বলতে বলতে জামার বুকের কাছ থেকে বের করলো ডি আগুইলারের চিঠিটা। বাড়িয়ে ধরল মার্গারেটের দিকে, কিন্তু মাথা নেড়ে সেটা নিতে অস্বীকৃত জানালো মার্গারেট। পড়ে শোনাও, বলল সে। চিঠিটা আদ্যপান্ত পড়ল বেটি। ওর পড়া শেষ হলে মার্গারেট বলল, তার মানে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো বেটি। তুমি আমার দুই সম্পর্কের বোন। আমাদের বাড়িতে লালিত পালিত হয়েছ। তোমাকে এত পছন্দ করি আমি, সেই তুমি আমার এত বড় ক্ষতি করেছ? না, চিৎকার করে উঠল বেটি। তোমার কোনো ক্ষতি করার কথা কখনো চিন্তাও করিনি। আমি বরং মরব, তবুও তোমার কোনো ক্ষতি করব না কোনো দিন। আমি আসলেই বিশ্বাস করেছিলাম দুর্ঘটনা কবলিত হয়েছেন তোমার বাবা। বিশ্বাস করেছিলাম যখন তাকে দেখতে যাবে তুমি আমাকে কোনো এক ফাঁকে নিজের জাহাজে তুলে নেবে ডি আগুইলারের দিকে তাকালো মার্গারেট। এবার কি বলবেন আপনি? চরিত্রহীন ছাড়া আর কিছু বলতে পারছি না আমি আপনাকে। জোর করে আমাদের বাড়িতে ঢুকে আমাকে একলা পেয়ে স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমাকে। একই সঙ্গে প্রেম করেছেন, বলা ভালো প্রেমের খেলা খেলেছেন আমার বোনের সঙ্গে। প্রেম আর যুদ্ধে সব জায়েজ না? তার মানে আমাদের দুই বোনকে একই সঙ্গে ফাঁদে ফেলাটাও আপনার জন্য জায়েজ নাকি? চেহারা দেখে মনে হচ্ছে কিছুটা হলে সাহস সঞ্চয় করতে পেরেছে ডি আগুইলার। তোমার বোন আসলে একটা বোকা। আমি মোটেও ভালোবাসি না তাকে। আসলে তোমার কাছাকাছি থাকার জন্য তার বোকামিকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছি। উন্মাদিনীর মতো হেসে উঠল মার্গারেট। শুনেছ বেটি, শুনেছ কি বলল লোকটা? চেহারা থেকে রক্ত সরে গেছে বেটির। দেখে মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে সে। আমি শুধু তোমাকে ভালোবাসি মার্গারেট, বলছে ডি আগুইলার। শুধু তোমাকে। বোকা এক লোককে পাঠিয়েছিলাম শুধু তোমাকে নিয়ে আসার জন্য। তোমার সঙ্গে বেটিকেও এনেছে ছাগলটা। অসুবিধা নেই, বেটিকে তীরে নামিয়ে দেবে আমার লোকেরা। কিছু বলল না মার্গারেট। নিজের অসহায়ত্ব টের পাচ্ছে। যা করেছি আমি, বলে চলল ডি আগুইলার, তা করতে বাধ্য হয়েছি আসলে। খবর পেয়েছি আজ বাদে কাল এক কাঠপুতুলের সঙ্গে বিয়ে হবে তোমার। আজ বাদে কাল তুমি আরেকজনের হয়ে যাবে। তারপর থেকে চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। কাজেই ওই লোকের কবল থেকে তোমাকে ছিনিয়ে নেওয়া ছাড়া উপায় ছিল না। জানতাম আমার কাছে স্বেচ্ছায় সজ্ঞানে জীবনেও আসবে না তুমি, তাই আমাকেই বলেছিলাম তোমার ছবি মনের মধ্যে নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা হব। এখন সেখানেই যাচ্ছি আমরা। তবে তোমার ছবির বদলে তুমি সশরীরে আছো আমার সঙ্গে। চুপ করে আছে মার্গারেট। দাঁড়িয়ে আছে মূর্তির মতো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডি আগুইলারের দিকে। ওর চোখের আগুন নিভে গেছে। খঞ্জরের ইস্পাত ফলার চেয়েও শীতল এক দৃষ্টি খেলা করছে সেখানে। যদি ইচ্ছা হয় তো আমাকে খুন করো, বলল ডি আগুইলার। খেয়াল করেছ নিশ্চয়, একটু আগে যখন ঝাঁপিয়ে পড়তে চাইছিলে আমার উপর, বাধা দিইনি। সরেও যেতে চাইনি নিরাপদ কোনো জায়গায়। মেরে ফেলো আমাকে। প্রেম বঞ্চনার
যে আগুনে জ্বলছি আমি সেটা থেকে মুক্তি পাবো তাহলে। যেন হুঁশ ফিরল মার্গারেটের। বলল, না, ঠান্ডা মাথায় খুন করব না, আমি আপনাকে করতে পারবো না। ঠান্ডা মাথায় আপনার রক্তে রাঙাবো না আমার হাত। আমাদের দুই বোনকে একই সঙ্গে ঠকিয়েছেন আপনি। আপনার উপর বদলা নেওয়ার জন্য ঈশ্বরই যথেষ্ট। তবে যদি স্পর্শ করার চেষ্টা করেন আমাকে, অথবা যদি আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করেন আমার বোনকে, কসম খেলাম আত্মহত্যা করব। নিজের বুকে আমল ঢুকিয়ে দেব এই খঞ্জর। কার্লোস ডি আগুইলার, নাকি বলবো মার্কুইস অব দ্য মোরেলা। পবিত্র চার্চের একনিষ্ঠ সেবক আপনি। নিশ্চয় ঈশ্বরে বিশ্বাস আছে আপনার। আপনার ব্যাপারে ঈশ্বরের কাছেই আশ্রয় চাই আমি। প্রার্থনা করি তার অভিশাপ যেন নামে আপনার উপর।